হরে কৃষ্ণ। আজ একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। চন্দ্রমা কিভাবে ধীরে ধীরে ক্ষয়ীভূত হয়, আবার কিভাবে ধীরে ধীরে পূর্ণতা প্রাপ্ত হয়। শাস্ত্রে এই বিষয়ে কি ব্যাখ্যা প্রদান করা হয়েছে তা একটু জানার চেষ্টা করব। কথা এই রকম, পদ্মপুরাণে মহর্ষি বাল্মীকি এই কথা রাজা দৃঢ়ধনবার কাছে বলছেন। বাল্মীকি মহর্ষি, যিনি রামায়ণের রচয়িতা। প্রেমের পরিভাষা কীরূপ হওয়া উচিত, সেবা এবং সমর্পণ ভাব কীরূপ হওয়া উচিত, এই প্রসঙ্গক্রমে তিনি একটি শ্লোক বলেন। তার শ্লোকাংশ বলছি। রোহিণী এব নিশা করম। নিশা অর্থাৎ রাত্রি, করম আলোকিত বা সুশোভিত যিনি করেন, কে না চন্দ্রমা। তাহলে রোহিণী চন্দ্রমার যেভাবে সেবা বা সমর্পিত হয়েছিলেন চন্দ্রমার প্রতি, সেই রূপ হওয়া উচিত প্রেম। চলুন কাহিনীতে প্রবেশ করি। চন্দ্রমার সঙ্গে রোহিণীর এক প্রেমের সম্বন্ধ তৈরি হয়েছিল। প্রেম তখনই পূর্ণতা প্রাপ্ত হয় যদি তা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এখন রোহিণী ছিলেন প্রজাপতি দক্ষের কন্যা, তাই তিনি ভয় পাচ্ছিলেন পিতা যদি না করে বসে। তাই সোমকে তিনি সম্মতি নেওয়ার জন্য বাবার কাছে যেতে বললেন। দক্ষের কাছে সোম এসে উপস্থিত হয়ে যখন সব কথা জানালেন, দক্ষ দেখলেন যে সোম সাধারণ কেউ নয়, ব্রহ্মার অংশ। আবার ব্রহ্মার আশীর্বাদে বনস্পতিদের অধিপতি। সুতরাং বিয়েতে তিনি সম্মতি দিলেন। এদিকে আরেকটি সমস্যা হয়ে দাঁড়ালো। এই রোহিণীর আরও ২৬টি বোন ছিল। তারা চন্দ্রমার রূপে আকৃষ্ট হয়ে প্রত্যেকেই বলল, আমিও চন্দ্রমাকে বিবাহ করব। প্রজাপতি দক্ষ অনেক করে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু কেউ রাজি হলেন না। তো চন্দ্রমা দেখলেন, আমার কোনো সমস্যা নেই, আমি একজনকে নিতে এসেছিলাম, বোনাসে আরও ২৬টা পাচ্ছি। তো সবাইকেই তিনি একসঙ্গে বিবাহ করলেন। তো একটু বলে দিই, এরা কিন্তু সাধারণ কেউ নয়, এরা প্রত্যেকেই এক একটি তারা। তো নাম শুনে থাকবেন এইগুলি: রোহিণী, অশ্বিনী, মূল, মৃগশিরা, পুষ্যা, চিত্রা, অনুরাধা, বিশাখা, শ্রবণা, জ্যেষ্ঠা ইত্যাদি ইত্যাদি। তাহলে এরা প্রত্যেকেই সোমের সঙ্গে বিবাহ করেছিল। কিন্তু রোহিণী যেহেতু সোমকে ভালোবাসতেন, তাই যে হিসাবে সমর্পণ ভাব বা সেবাভাব ছিল, সেই হিসাবে বাকি ২৬ জনের কোনো রকম ছিল না। তারা দেখল যে সোম শুধু রোহিণীকেই ভালোবাসছে, আমাদেরকে পাত্তাই দিচ্ছে না। তারা সোমের শুধু ভালোবাসাই দেখছে রোহিণীর প্রতি, কিন্তু রোহিণীর যে সমর্পণ ভাব, সেবা ভাব, সেটাকে তারা দেখছে না। আমরা সমাজে এরকমই দেখতে পাই যে কেউ যদি প্রগতি করে, তাহলে সে কি কারণে প্রগতি করছে সেটা কেউ দেখে না। কেন প্রগতি করছে সেটা নিয়ে তারা শুধু সমালোচনা করে, তার পেছনে লেগে যায় তাকে কিভাবে নিচে নামানো যায়। তো এখানেও বাকি ২৬ জন যে তারই বোন অর্থাৎ রোহিণীর বোন, তারা খুবই ক্রোধান্বিত হলেন যে সোম সবসময় রোহিণীর পেছন 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 ঘুরছে, তাকে সবসময় সময় দিচ্ছে, কিন্তু আমাদের কোনোভাবে পাত্তাই দিচ্ছে না। তো এক সময় তারা সবাই একসঙ্গে মিলে পিতা দক্ষের কাছে অভিযোগ জানায়। দক্ষ সঙ্গে সঙ্গে সোম বা চন্দ্রমাকে ডেকে পাঠায়। তাদের কথা শুনে চন্দ্রমার সঙ্গে কোনো রকম কথা না বলে প্রজাপতি দক্ষ অভিশাপ দিয়ে দিলেন যে আমার কন্যাদের তুই এই রকম করেছিস, তোকে আমি অভিশাপ দিচ্ছি, তোর ক্ষয়রোগ হয়ে যাবে। তো ক্ষয়রোগ
এর ফলে কি হবে না, ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে একসময় মৃত্যুবরণ করবে। তো চন্দ্রমা খুব চিন্তায় পড়ে গেলেন। কি করবেন কি করবেন তিনি কিছুই খুঁজে পাচ্ছেন না। চন্দ্রমার টেনশনের থেকে আরও বেশি টেনশন হয়ে গেল কাদের? দেবতাদের। তারা দেখলেন যে আমাদের অধিপতি চন্দ্রমা যদি এইভাবে নষ্ট হয়ে যায় তাহলে আমরা কিভাবে সৃষ্টিকে চালাবো। তারা কোথায় গেলেন? ব্রহ্মার কাছে। ব্রহ্মা গিয়ে বললেন, এর সমাধান আমার কাছে নেই, শিবজির কাছে যাও। চন্দ্রমাকে বললেন যে শিবের উপাসনা করতে। সেই সময়ে চন্দ্রমা কি করলেন? খুব সুন্দর একটি শিবলিঙ্গ তৈরি করলেন, তার আরাধনা করলেন, সেবা পূজা করলেন, সন্তুষ্ট করে শিবজিকে প্রকট করালেন। শিবজি প্রকট হয়ে বললেন, চন্দ্রমা তুমি কি চাও? যা চাইবে তাই পাবে, শুধু বলে দেখো। তখন চন্দ্রমা তার যে সমস্যা, সেই সমস্যার কথা বললেন, যে প্রজাপতি দক্ষ, সে আমার শ্বশুর, আমাকে এইভাবে অভিশাপ দিয়েছে যে আমি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে শেষ হয়ে যাব। তখন শিবজি দেখলেন এ তো বিশাল টেনশনের ব্যাপার, প্রজাপতি দক্ষ আমারও শ্বশুর, সাধারণ কেউ নয়। তো তিনি যে অভিশাপটা দিয়েছেন সেটাকে আমি একেবারে তো হাঁটাতে পারবো না, কিন্তু কিছুটা ডিসকাউন্ট দিতে পারি। তো চন্দ্রমা সঙ্গে সঙ্গে বললেন, মহারাজ কিছু একটা ব্যবস্থা করুন, যতটা পারা যায় তার থেকে বেশি একটু করার চেষ্টা করুন। তো মহাদেব কি বললেন, যে দক্ষ যেহেতু অভিশাপ দিয়েছে সেহেতু ক্ষয়প্রাপ্ত হবেই, কিন্তু 15 দিন পর্যন্ত ক্ষয়প্রাপ্ত হবে, পুনরায় আমার আশীর্বাদে পরের 15 দিন তুমি বৃদ্ধি হতে থাকবে। তাহলে 15 দিন ক্ষয় হবে, আবার 15 দিন বৃদ্ধি হবে, এবং তুমি যে এই ক্ষয় হবে আবার ধীরে ধীরে পূর্ণ হবে, তোমাকে কেউই বলবে না যে এটা পূর্ণচন্দ্র নয় বা এই নয় সেই নয়, এইভাবে কেউ তোমাকে কালিমা দেবে না। চন্দ্র আমরা যখন আকাশে দেখি তখন কি বলি? চন্দ্র বলি না, প্রথমার চন্দ্র, দ্বিতীয়ার চন্দ্র, তৃতীয়ার চন্দ্র, এইভাবে বলি না। তো এইভাবে শিবজি চন্দ্রমার যে সমস্যা সেই সমস্যার সমাধান করলেন, এবং চন্দ্রমাও খুশি খুশি শিবজিকে প্রণাম নিবেদন করলেন। অনেকেই ভাবছেন যে এই স্থানটি কোথায়। যারা যারা জানেন তাদের কাছে তো অজানা নয়, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলে দিই, গুজরাটের সৌরাষ্ট্র প্রদেশের সোমনাথ মন্দির। সোমনাথ অর্থাৎ সোম বা চন্দ্রমার যিনি নাথ, তিনি কে? মহাদেব। জয় সোমনাথ মহাদেব কি জয়। নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এই জ্যোতির্লিঙ্গটি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল, যা চন্দ্রমা বা সোম দ্বারা প্রতিষ্ঠিত মন্দির। মন্দিরের ইতিহাস সম্বন্ধে জানা যায় যে ভারতবর্ষের যত মন্দির ছিল তার মধ্যে সবথেকে ধনী মন্দির যদি হয় সেটি হচ্ছে এই সোমনাথ মন্দির। আপনারা অনেকেই জানেন যে মোগলরা, পরবর্তীকালে ইংরেজরা বহুবার কি করেছেন? এই মন্দির লুট করে নিয়ে গেছেন। পরবর্তীকালে ভারত যখন স্বাধীন হয় তখন সর্দার বল্লভভাই প্যাটেল প্রথমেই তিনি যখন বৈঠক বসেন তাতে তিনি প্রস্তাব দেন যে আমাদের দেশ সনাতনীদের দেশ, সুতরাং দেশের কাজ শুরু হবে সনাতনীদের যে আস্থা সেই মন্দিরের কাজ দিয়ে। আমরা চাই যে সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণ হোক, এটা দিয়ে আমাদের কাজ শুরু হোক। কিন্তু তৎকালীন চাচাজি অর্থাৎ নেহরু চাচা তিনি নাক ছিটকাতে শুরু করলেন। গান্ধীজি তিনিও দেখলেন যে কাজ অনেক রয়েছে, কোনটা দিয়ে শুরু করব। তো সর্দার বল্লভভাই প্যাটেল তখন বললেন
যে টাকার চিন্তা করছেন, আমি 1 টাকাও নেব না, আমি শুধু পারমিশন চাই। তখন গান্ধীজি বললেন, টাকা যদি লাগবে না তাহলে আর অসুবিধা কোথায়, শুরু করে ফেলো। তো আজ যে আমরা সোমনাথ মন্দির দেখছি, এই সর্দার বল্লভভাই প্যাটেল তিনি উদ্যোগ নিয়ে সমস্ত সনাতনীদের কাছ থেকে ভরপুর সাহায্য পেয়ে এই মন্দির নির্মাণ করেছেন। বর্তমান আমরা দেখছি কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি ওখানে গিয়েছিলেন, কিছু একটা হয়তো অনুষ্ঠান হচ্ছিল। তো যাই হোক, এই হলো সোমনাথ মন্দিরের ইতিহাস, যার সঙ্গে চন্দ্রমার এই রকম সম্বন্ধ। তো কথা প্রসঙ্গ এইরকমভাবে এসছে, এটি পদ্মপুরাণে বাল্মীকি মহর্ষি রাজা দৃঢ়ধনবাকে এই কথা বলছেন। হরে কৃষ্ণ।